প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরেই অবস্থান করছো। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদেরকে আমি সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান যে কোর্সটি আছে সেটি হচ্ছে কোড হচ্ছে 105, সেটা নৃবিজ্ঞান অংশ থেকে পড়িয়ে থাকি। এবং প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের জ্ঞাতি সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ইংলিশ হচ্ছে কিনশিপ। এবং জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা পড়েছিলাম, জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে যে মর্গানের মতবাদ সেটা পড়েছিলাম, এবং জ্ঞাতি সম্পর্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জ্ঞাতি সম্পর্ক নিয়ে যে মর্গান জ্ঞাতি সম্পর্কে দুই ভাগে ভাগ করেছেন, সেটার আজকে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করে আমরা একটা নতুন টপিকে চলে যাব। তো নতুন টপিকে যাওয়ার আগে বা মর্গান হচ্ছে জ্ঞাতি সম্পর্ক নিয়ে দুটি ভাগের কথা বলেছেন, তাদের পার্থক্যটি জানার আগে একটু জাস্ট জেনে নিই যে জ্ঞাতি সম্পর্কটা কি। জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধন শুনতে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্ককে বোঝায়। অর্থাৎ এটা আসলে ব্যাপক অর্থে এটা বোঝানো হচ্ছে যে রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক ইত্যাদি গ্রহণের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। আর বা যদি এটা হচ্ছে সংকীর্ণ অর্থে ধরা হয়, তাহলে শুধুমাত্র রক্তের সম্পর্কে সম্পর্কিত বন্ধনকেই বলা হবে জ্ঞাতি সম্পর্ক। চলো আমরা এখন শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের মধ্যে যে পার্থক্য সেটা দেখে নিই। এবং প্রিভিয়াস ক্লাসে কিন্তু শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে আমরা পড়েছিলাম, তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিবে। চলো তাহলে সংজ্ঞাগত যে পার্থক্য সেটা দেখে আগে। প্রথমে, যে জ্ঞাতি সম্পর্কে রক্ত সম্পর্ক সুনিশ্চিত নয় সেটাই হলো শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক। অর্থাৎ আদিম কালে যেখানে অবাধ যৌনাচার ছিল এবং যেখানে আসলে সম্পর্ক মানে পিতার পরিচয়টা পাওয়া যেত না, মাতার পরিচয় পাওয়া গেল, তখন সেক্ষেত্রে যারা হচ্ছে মায়ের বয়সী তাদেরকে সকলকে মা হিসেবে বলা হতো বা সম্বোধন করা হতো, বা কোনো বৃদ্ধ লোককে হচ্ছে সবাইকে বাবা বলে সম্বোধন করা হতো। অর্থাৎ একটা শ্রেণীকে একই নামে ডাকা হতো বা সম্বোধন করা হতো। আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক হচ্ছে যে জ্ঞাতি সম্পর্ক রক্ত সম্পর্ক সুনিশ্চিত, তাই হলো বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। বর্তমানে আমরা একক বিবাহের পরে যে আমরা সম্পর্ক দেখতে পাই সেটাকে বলা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। 2 নম্বর হচ্ছে শব্দ প্রয়োগের মাত্রা ভেদে আত্মীয়তা দূরত্ব অনুযায়ী আত্মীয়দের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। আর হচ্ছে বর্ণনামূলকে প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে শব্দ প্রয়োগ করে আত্মীয়তা নির্দিষ্ট করা হয়। আমরা বর্তমান যুগে যেটা দেখতে পাই যে প্রত্যেককে কিন্তু আলাদা করে একটা শব্দ রয়েছে, যেমন খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন। কিন্তু আগে কিন্তু যেখানে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা শ্রেণী হিসেবে ধরা হতো, সকল বোনকে বোন বলা হতো, সকল ভাইকে ভাই বলা হতো। তখন সেভাবে খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই ভাবে কিন্তু এক নির্দিষ্ট শব্দ আসলে প্রয়োগ করা হতো না। 3 নম্বরে হচ্ছে সম্পর্কের সূচক শব্দ সৃষ্টির কারণ। জ্ঞাতি সম্পর্কে সূচক শব্দ সৃষ্টি হয় সামাজিক বা মনস্তাত্ত্বিক কারণে। আর হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে সূচক সংখ্যা সৃষ্টি হয় সামাজিক কারণে। 4 নম্বর হচ্ছে বিবাহ ব্যবস্থা স্বরূপ। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কে যৌথ বিবাহ ব্যবস্থা গড়ে ওঠে। আর হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে দেখতে পাই হচ্ছে আমরা একক বিবাহ ব্যবস্থায়। সম্পত্তির মালিকানার ধরন। শ্রেণীমূলকে হচ্ছে সম্পত্তি যৌথ মালিকানা থাকে, বর্তমান থাকে। আর হচ্ছে বর্ণনামূলকে হচ্ছে সম্পত্তির ব্যক্তি মালিকানা থাকে। পার্থক্য বসে যদি দেখি, পরিবারের আকার। শ্রেণীমূলকে পরিবারের আকার খুব বড় থাকে, আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে পরিবারের আকারটা অপেক্ষাকৃত ছোট থাকে। 7 নম্বর হচ্ছে সম্বন্ধের ধরন। এক শ্রেণীর সকল আত্মীয়কে বোঝাতে একটি পদ বা শব্দ ব্যবহার করা হয়। দলগত, যেভাবে আমরা একটু আগে বলেছিলাম যে দলগত সম্বোধন করা হয়। আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট আত্মীয় ব্যক্তিকে বোঝাতে একটি মানে পদ ব্যবহার করা হয়, পৃথক পৃথক সম্বোধন করা হয়। বিবর্তনের ক্ষেত্রে দেখো, মর্গানের মত অনুসারে বিবর্তনের ধারায় শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক থেকে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের উৎপত্তি। আর বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের পরে এসেছে। 9 নম্বর হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে যেহেতু একটা শ্রেণীকে বোঝাতে একটি মাত্র সম্বোধন পদ ব্যবহার করা হয়, সেজন্য এক্ষেত্রে সম্বোধন পদের সংখ্যা কম। আর হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকের জন্য আলাদা সম্বোধন পদ ব্যবহার করে, সেহেতু এক্ষেত্রে সম্বোধন পদের সংখ্যা বেশি। 10 নম্বর হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ঐতিহ্যগত সমাজের ক্ষেত্রে অধিক প্রযোজ্য,
বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক হচ্ছে আধুনিক সমাজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের ধারা অপেক্ষাকৃত সরল, বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কের ধারা অপেক্ষাকৃত জটিল। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কে হিন্দু সমাজে বেশি দৃশ্যমান, বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক মুসলিম সমাজে বেশি দেখা যায়। উদাহরণ হিসেবে মালায়ান ও তুরানিয়ান সমাজে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কে বেশি দেখতে পাই, আর আর্য, সেমিটিক ও উরালিয়ান সমাজে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে বেশি দেখা যায়। তাহলে আমরা আজকে হচ্ছে মর্গান যে দুটি জ্ঞাতি সম্পর্কে যে দুটি ভাগ করেছিলেন তার আমরা পার্থক্যটা আজকে পড়লাম। এখন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে জ্ঞাতি সম্পর্কের সংগঠন। নৃবিজ্ঞানে হচ্ছে জ্ঞাতি সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পদ। সামাজিক সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতি সম্পর্ক, আবার কতগুলো আত্মীয়তার সম্বন্ধে সমন্বিত সংগঠনের মাধ্যমে জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে। সেই জ্ঞাতি সম্পর্কে যে সংগঠন সেটা কি, সেগুলো হচ্ছে উপজাতি, 2 নম্বর দেখো যে ময়টি, 3 নম্বর হচ্ছে ফেটটি, 4 নম্বর হচ্ছে ক্ল্যান, জেন্স অথবা সিপ, আর 5 নম্বর হচ্ছে কুল, বংশ। চলো এগুলো সম্পর্কে আজকে আমরা এখন একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা দেখি উপজাতি। ইংরেজি ট্রাইব শব্দের অর্থ করা হয়েছে এ সেট অফ পিপল অফ কমন ডিসেন্ট, অর্থাৎ একদল লোক যাদের সাধারণ বংশধারা আছে। আর ট্রাইবের বাংলা অর্থ হচ্ছে উপজাতি। ট্রাইব শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। ট্রাইব শব্দটি ইংরেজি ভাষায় একাধিক অর্থে ব্যবহৃত হয়। কখনো ট্রাইব বলতে বোঝায় এক বংশজাত মানুষের সমষ্টি, কখনো বা বোঝায় কাছাকাছি রক্তের সম্পর্কযুক্ত পরিবার সমষ্টি, আবার কখনো বা বোঝায় এক ভাষায় কথা বলা এমন লোক সমষ্টি যাদের জীবন পরিচালিত হয় প্রথাগত আইন দ্বারা, কোনো রাষ্ট্রীয় আইন দ্বারা নয়। এই অর্থে ট্রাইব কথাটা বাংলা করা হয়েছে উপজাতি। উপজাতি বলতে এমন একটি সামাজিক গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব একটি বিশেষ ভাষা ও সংস্কৃতি রয়েছে যা অন্য উপজাতি থেকে ভিন্নতর। রাজনৈতিকভাবে এটাকে যে একটি সংগঠিত জনপদ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিভিন্ন নৃবিজ্ঞানী উপজাতি সংক্রান্ত আলোচনায় এমন সব ভিন্ন ভিন্ন উক্তি করেছেন যে সেগুলো থেকে একটি স্থির সিদ্ধান্তে আসা আসলে কষ্টসাধ্য। অনেক সময় তাদের উক্তিতে স্ববিরোধিতাও লক্ষ্য করা যায়। আসলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা উপজাতিগুলোর জীবন বৈচিত্র্যময়। এই জন্য তাদের পরিচয় দিতে গিয়ে নৃবিজ্ঞানীগণ বিভিন্ন উপজাতির দিকে লক্ষ্য রেখেছেন বা বক্তব্য রেখেছেন। এই জন্য এইসব বক্তব্য ও পাল্টা বক্তব্য অনেক ক্ষেত্রে এলোমেলো এবং খাপছাড়াও সংগতিবিহীন হয়ে থাকে। তাই উপজাতি সম্পর্কে আসলে চূড়ান্ত সংজ্ঞা দেওয়াটা একটি কঠিন কাজ হিসেবে তারা মনে করছেন। তারপরে তার বিভিন্ন নৃবিজ্ঞানী উপজাতি সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। যেমন নৃবিজ্ঞানী কোহেন ও ইয়ামস উপজাতি সম্পর্কে বলেন, উপজাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায় যারা তাদের জীবিকার জন্য খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালনের উপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। নৃবিজ্ঞানী হবেলের মতে উপজাতি হচ্ছে এমন একটি সামাজিক গোষ্ঠী যারা একটি বিশেষ ভাষায় কথা বলে এবং বিশেষ সংস্কৃতির অংশীদার, যা তাদের জন্য যাদের অন্য জনগোষ্ঠী থেকে পৃথক করে রাখে, তবে এটা সাধারণত রাজনৈতিকভাবে সুসংগঠিত নয়। অধ্যাপক পি স্কট বলেন, উপজাতি এমন একটি গোষ্ঠী যাদের রয়েছে একটি সাধারণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশেষ পরিচিতি সহ একটি বৃহৎ সমাজের উপগোষ্ঠী হিসেবে বাস। ইভান্স প্রিচার্ড দক্ষিণ সুদানের নুয়ের সমাজ সম্পর্কে গবেষণা করেছেন। প্রায় 2 লক্ষ জনসংখ্যার ওই নুয়ের সমাজের একটি সাধারণ নাম আছে, তাদের সাধারণ ভাষা ও সাধারণ সংস্কৃতি রয়েছে। তারা অবশ্য কতিপয় সুস্পষ্ট রাজনৈতিক এককে বিভক্ত ওই রাজনৈতিক এককে এক একটি ট্রাইব নামে ইভান্স প্রিচার্ড আখ্যা দিয়েছেন। অতএব কেউ যদি এই অর্থে ট্রাইবকে সংজ্ঞায়িত করেন তবে বলা হবে যে ট্রাইব হলো একটি বৃহৎ জাতিতাত্ত্বিক বা সাংস্কৃতিক এককে এমন একটি ক্ষুদ্র সংগঠন যা রাজনৈতিকভাবে সংগঠিত। এভাবে বলা যায় বতসোয়ানার অন্তর্গত তাসওয়ানা সমাজ 8টি ট্রাইবে বিভক্ত, যার প্রতিটিতে রয়েছে একজন ট্রাইবাল প্রধান, ট্রাইবাল চিফ বা ট্রাইবাল প্রধান। ইভান্স প্রিচার্ড যে অর্থে ট্রাইব ব্যবহার করেছেন সে অনুযায়ী নাইজেরীয় সমাজে এবং অন্য ট্রাইবও দেখা যায়, কিন্তু বেইলে ভারত সম্পর্কে লিখতে গিয়ে ট্রাইব শব্দটিকে সম্পূর্ণ ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তিনি ভারতের কাস্ট বা জাতি বর্ণকে এক এক অর্থে ট্রাইব বলেই আখ্যা দিতে চান। তার মতে ট্রাইব কাস্টের তুলনায় সমতা ভিত্তিক, ট্রাইব সমতা ভিত্তিক আর কাস্ট হচ্ছে উঁচু নিচু গোষ্ঠীতে বিভক্ত। ট্রাইবের লোক জন্মগতভাবে জমি দখল করে, কাস্টের উঁচু বর্ণের মানুষরাই ভূমির মালিক, অন্যরা কেবল পেশাভিত্তিক গোষ্ঠী। পার্থক্য যাই
অর্থাৎ বেলের মতে কাস্ট এবং ট্রাইব সবই ক্ষুদ্র সামাজিক অর্থনৈতিক সংগঠন এবং সবই এক অর্থে ট্রাইবই বটে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে উপজাতি সম্পর্কে আসলে সংজ্ঞা, একটা নির্দিষ্ট সংজ্ঞা করা আসলে কঠিন কাজ, এবং বিভিন্ন দিক বিবেচনা করে কিন্তু উপজাতির সংজ্ঞা নির্ধারণ করেছে। আচ্ছা, আমরা নৃবিজ্ঞানীদের আলোচনা থেকে উপজাতির কিছু বৈশিষ্ট্য পাই। সেটি হচ্ছে 1 নম্বর, একটি বসত এলাকা থাকে। উপজাতিরা যাযাবর নয়, তাদের জীবনের আর্থিক নিশ্চয়তার কারণে বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করলেও তারা আবার গৃহে স্থায়ী বাসিন্দা রূপে ফিরে আসে। 3 নম্বর হচ্ছে ঐক্যের ধারণা। উপজাতিরা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, তাদের মধ্যে সংহতিবোধ বেশ দৃঢ়। 4 নম্বর হচ্ছে একটি বিশেষ ধারা বা সংস্কৃতি, এরা ঐতিহ্যপ্রিয় ও সহজ সরল অথচ বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী। যে কোনো পরিবর্তনকে তাই তারা সহজে গ্রহণ করতে অনীহা দেখায়। এবং 5 নম্বর হচ্ছে উপজাতীয় জনগণ একই পূর্বপুরুষ থেকে এসেছে এমন একটি বিশ্বাস পোষণ করে। 2 নম্বর আমরা দেখি ময়টি। ময়টি একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে অর্ধেক। ট্রাইবের অর্ধেক বোঝাতে ময়টি শব্দটি ব্যবহার করা হয়। নৃবিজ্ঞানীরা ট্রাইবকে 2 ভাগে ভাগ করেছেন। ট্রাইবের এই বিভক্ত অংশকে ময়টি বলা হয়ে থাকে। ট্রাইব বা উপজাতি বলতে এমন একটি সামাজিক দল বা গোষ্ঠীকে বোঝায় যাদের নিজস্ব একটি ভাষা ও সংস্কৃতি আছে যা অন্য উপজাতি থেকে ভিন্নতর। যদিও একটি উপজাতির ভাষা ও সংস্কৃতি মূলত এক, তথাপি উপজাতিরা বৃহৎ আকার ধারণ করলে এলাকা ভেদে সাংস্কৃতিক জীবনে কিছু পার্থক্য সৃষ্টি হয়। এভাবে একই উপজাতির মধ্যে 2 ধরনের জীবন প্রণালী দেখা দিলে ওই উপজাতিতে ময়টি সৃষ্টি হয়েছে বলে বলা হয়। অর্থাৎ যখন উপজাতি অনেক বড় একটা বৃহৎ আকার ধারণ করে তখন তাদের মধ্যে যে ভাগ হয়ে যায় সেটাকে আসলে বলা হচ্ছে মৈটি। আরো সহজভাবে বলা যায়, একটা ট্রাইব যখন খুব বড় হয়ে যায় এবং তার 2 ভাগে ভাগ হয়ে কাছাকাছি বাস করে থাকে তখন নৃবিজ্ঞানে এক একটি ভাগকে বলা হয় মৈটি। এদের আবার বিশ্বাস, ধ্যান ধারণা এক হয়ে সত্ত্বেও উৎসব, পর্ব ও কর্মধারে তাদের মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। কাজেই মৈটি হলো ট্রাইবের এমন 2টি শাখা যারা সর্বদা পাশাপাশি বসবাস করে ও একটি প্রতিযোগিতামূলক মনোভাব পোষণ করে। বস্তুত ফরাসি শব্দ ময়টি থেকে ইংরেজি ময়টি শব্দের উৎপত্তি, যার অর্থ অর্ধেক। তাই এক্ষেত্রে ট্রাইবের অধিকাংশকেই ময়টি বলা হয়েছে। লোই ময়টির অনেক উদাহরণ দিয়েছেন। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম এলাকায় হোয়াইট কোকাটো অ্যান্ড ক্রোদের মধ্যে রয়েছে মাতৃসূত্রীয় ময়টি। এছাড়া মেলানেশিয়া ও উত্তর আমেরিকাতেও ময়টির অস্তিত্ব রয়েছে। বস্তুত প্রায় প্রতিটি উপজাতির মধ্যেই অনুষ্ঠানের রীতি অনুযায়ী তারতম্য ঘটে এবং ময়টির সৃষ্টি হয়। ক্যারল আর এম্বার ও মেলভিন এম্বার তাদের অ্যানথ্রোপোলজি গ্রন্থে ময়টি সম্পর্কে বলেন, ময়টি হচ্ছে কোনো সমাজের এক সূত্রীয় বংশধারা 2 অংশে বিভক্ত গোষ্ঠীর অংশ যা ছোট ছোট একসূত্রীয় বংশধারার গোষ্ঠীর মতো। 3 আমরা দেখি ফেট্রি। ফেট্রি শব্দটি গ্রিক শব্দ ফ্রাটার থেকে এসেছে, যার অর্থ ভাই। এটি মূলত কতগুলো মাতৃসূত্রীয় কৌম এবং পিতৃসূত্রীয় কৌম জেন নিয়ে গঠিত। যখন কোনো সমাজে বংশ ধরা হয় মায়ের দিক থেকে, সেখানে মাতৃকুলের সকলকে একত্রে বলা হয় ক্ল্যান। কিন্তু যেখানে পিতার দিক থেকে বংশধারা ধরা হয় সেখানে পিতৃকুলের সকলকে একত্রে মিলিয়ে বলা হয় জেন্স। কিন্তু জটিলতা এড়ানোর জন্য অনেক নৃবিজ্ঞানী সর্বপ্রকার রক্ত সম্পর্কের ক্ষেত্রে এখন ব্যবহার করে সিপ শব্দটা। অনেকগুলো সিপ মিলে গড়ে ওঠে যে জনপদ, তাকে নৃবিজ্ঞানে ফেট্রি বা ভ্রাতৃসংঘ বলে। এগুলো হলো ব্রাদারহুড, ক্ল্যান বা একটি ভ্রাতৃগোষ্ঠীও নেয়। নৃবিজ্ঞানীদের পর্যবেক্ষণ মতে 2 বা ততোধিক ক্ল্যান মিলে একটি ভ্রাতৃসংঘ বা ভ্রাতৃগোষ্ঠী সৃষ্টি হয়। ভ্রাতৃসংঘের অন্তর্ভুক্ত ক্ল্যানগুলো নিজেদের মধ্যে ঘনিষ্ঠ জ্ঞাতিবন্ধন অনুভব করে। এমন ক্ষেত্রে ভ্রাতৃসংঘের ক্ষেত্রগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসে। কোনো আনন্দ উৎসব অনুষ্ঠানে সবাই একত্রে যোগ দেয়। কখনো কখনো ভ্রাতৃসংঘ বহিঃগোত্র বিবাহ ব্যক্তিক সামাজিক এককে পরিণত হয়, যেখানে ভ্রাতৃসংঘের মধ্যে কেউ বিবাহ করতে পারে না। আর্জিনার হোপি জনগোষ্ঠীর মধ্যে এমনটি লক্ষ্য করা যায়। ক্যারল আর এম্বার ও মেলভিন এম্বারের মতে ফেট্রি ইজ এ unilineal group composed of a number of supposedly related clans. অর্থাৎ ফেট্রি হচ্ছে একটি একসূত্রীয় বংশধারা গোষ্ঠী যার মধ্যে থাকে কতগুলো সম্পর্কিত ক্ল্যান। সাধারণত ফেট্রি গড়ে ওঠে স্বয়ংসম্পূর্ণ সম্প্রদায়ের মধ্যে বিশেষ
ওরা যে সকল উপজাতি একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের মধ্যে ফেটটি গড়ে ওঠে অনেক বেশি। এই সংস্থাটির মাধ্যমে পরস্পরকে সাহায্য সহযোগিতা করার বিশেষ সুযোগ থাকে। হেনরি মর্গান তার এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থে ফেটটি বা ভাতৃগোষ্ঠী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক যৌথ কাজকর্ম ভাতৃগোষ্ঠীর সদস্যরা এগিয়ে এসে থাকে। মর্গান গ্রিক ভ্রাতৃত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। গ্রিক সামাজিক জীবনে ভ্রাতৃত্ব ছিল জেনের পরেই দ্বিতীয় সংগঠন। ভ্রাতৃত্ব হচ্ছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কয়েকটি জেনের সমবায়ের ইচ্ছার ফল। মর্গানের দৃষ্টিতে ইরোকুয়াগণ মিত্রের অন্ত্যেষ্টিক্রিয়া, জনসাধারণের খেলাধুলা, ধর্মীয় উৎসব ইত্যাদি পালনে ভ্রাতৃত্বের সংঘবদ্ধ হতো। হোমারের ইলিয়ড পাঠেও লক্ষ্য করা যায় যে সেনাপতি, উপজাতি ও ফেটটি সংগঠন অনুযায়ী সৈন্যদের পৃথক পৃথক অনুষ্ঠান পালন সংগঠিত হতো। এতে সবাই সাধ্যমতো নিজ ভ্রাতৃত্বের কর্ম নিপুণতা ও যুদ্ধ কৌশল দেখতে সচেষ্ট হতো। মর্গান বর্ণিত বর্বর যুগের মধ্য পর্যায়েও টলাস্কালান ও আজটেকরা ভ্রাতৃত্ব সংগঠন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সেনাদল পাঠাতো। টলাস্কালান ও আজটেকরা ভ্রাতৃত্ব সংগঠন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সেনাদল পাঠাতো। প্রাচীন জার্মানদের বেলায়ও এমনটি দেখা গেছে। প্রতিটি জেনের যেমন আর্কন নামে ধর্মীয় পুরোহিত থাকতেন, তেমনি আবার প্রতিটি ভ্রাতৃত্বের ও ফেট্রিয়াক নামেও ধর্মীয় প্রধান থাকতেন। প্রতিটি ফেট্রিতে পরিষদ ও বিচারমণ্ডলী ছিল, তারা সমন ও আইন জারি করত। শুধু ভ্রাতৃত্বই নয়, পরিবার পর্যায়ে পুরোহিত, আইন পরিষদ ও সরকার ছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি ক্ল্যান। ইংরেজি ক্ল্যান শব্দটি অর্থ কৌম, গোষ্ঠী বা গোত্র। এই কৌম বা গোষ্ঠী বিশেষ এক ধরনের মানব সংগঠনকে বোঝাতে ব্যবহৃত হয়। যখন কোনো মানব সমাজে বংশ ধরা হয় মার দিক থেকে, সেখানে মাতৃকুলের সকলকে একত্রে বলা হয় ক্ল্যান। রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সামাজিক সংগঠনের নাম হচ্ছে ক্ল্যান। এই ধরনের মানব গোষ্ঠীতে মেয়েরাই হচ্ছে পরিবারের প্রধান, অর্থাৎ পরিবারগুলো মাতৃশাসিত এবং বংশ উত্তরাধিকার মাতার দিক থেকে বর্তা বলে তা মাতৃসূত্রীয় কৌম বলে পরিচিত। সম্পত্তি ও বংশমর্যাদার ক্ষেত্রে মাতৃ অধিকারের ভিত্তিতে চলমান থাকে, আর এই ব্যবস্থাকেই ক্ল্যান বলে অভিহিত করা হয়। এক্ষেত্রে মেয়ে বা ছেলে যাই হোক না কেন, সন্তান মাতৃবংশের পরিচয় বহন করে। মায়ের সূত্র ধরেই সন্তান সন্ততিরা পরিচিতি লাভ করে। মাতাই সার্বভৌম ক্ষমতার অধিকারী। তারপর আমরা দেখতে পাচ্ছি জেন। ইংরেজি জেন শব্দের বাংলা অর্থ হলো পিতৃপ্রধান কৌম বা গোষ্ঠী। যেখানে পিতার দিক থেকে বংশ ধরা হয়, সেখানে পিতৃকুলের সকলকে একত্রে মিলে বলা হচ্ছে জেন্স। এই সকল গোষ্ঠীর পরিচয় মিলে পিতার দিক থেকে। উত্তরাধিকারী ক্ষমতা আবর্তিত হয় পুরুষানুক্রমে, কেননা পিতাই হন এই ধরনের মানব গোষ্ঠীর প্রধান। বংশীয় উত্তরাধিকার পিতার দিক থেকে সন্তানদের উপর বর্তায়। পিতার সূত্র ধরে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সম্পত্তি ও বংশমর্যাদার উত্তরাধিকারী হয়ে থাকে। এই ধরনের জনগোষ্ঠীতে সন্তান পিতৃপুরুষের বংশধর হিসেবে গণ্য হয় এবং সন্তানের পরিচয় পিতৃকুলের পরিচয়ের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। ক্ল্যান ও জেনের মধ্যে একটি মৌলিক পার্থক্য, একটি হচ্ছে মাতৃতান্ত্রিক গোষ্ঠী আর একটি হচ্ছে পিতৃতান্ত্রিক গোষ্ঠী। একই রকম জনসমাজ, কিন্তু প্রশাসনিক কাঠামো পরস্পর বিপরীতমুখী। উভয় মানব সম্পদের মধ্যে কিছু জটিলতা আছে, আর এই জটিলতা নিরসনের জন্য অনেক নৃবিজ্ঞানী সর্বপ্রকার রক্ত সম্পদের ক্ষেত্রে সিপ শব্দ প্রত্যয়টি ব্যবহার করে। অর্থাৎ আমরা ক্ল্যান ও জেনের মধ্যবর্তী একটা প্রত্যয় পাচ্ছি, সেটা হচ্ছে সিপ। ক্ল্যান ও জেনের মধ্যে যে সকল মৌলিক পার্থক্য আছে তাকে আলাদাভাবে বোঝার জন্য নৃবিজ্ঞানের হচ্ছে এই সিপ শব্দটি, মানে মাতৃসিপ এবং পিতৃসিপ নামে এই মানে শব্দের তারা উদ্ভাবন করেছেন। এখানে পিতৃসিপ বলতে জেন এবং মাতৃসিপ বলতে ক্ল্যানকে বোঝানো হয়েছে। এবং এই ক্ল্যান জেন সবকিছু মিলে কিন্তু আমরা দেখলাম ফ্রেটটি তৈরি হয়, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আচ্ছা, আমরা এখন ক্ল্যান এবং জেনের মধ্যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। তাদের মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেগুলো দেখি। তা হচ্ছে যৌথ উৎসব, যৌথ কবরস্থান থাকে, মৃত ব্যক্তির সম্পত্তি পরস্পর আলোচনা করে ভাগ বটোয়ারা করা হয়, বিভিন্ন ত্রাণ কার্য ও কোন আহত ব্যক্তিকে সেবা শুশ্রূষার ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করা হয়, উত্তরাধিকার নিজ নিজ জেনের মধ্যে বিয়ের অধিকার দেওয়া হয়, যৌথভাবে সম্পত্তি ভোগ করা এবং একজন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়, পুরুষ ধারায় উত্তরাধিকার নির্ণয় সীমাবদ্ধ করা, ক্ল্যানে অবশ্য মাতৃধারায় তা নির্ধারিত হয়। বিশেষ অবস্থা না পড়লে নিজের জেনের মধ্যে বিয়ের উপর টেবু বা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আগন্তুক ব্যক্তিকে জেনে গ্রহণ করা, জেনের জন্য জেনপতি বা জেন প্রধান নির্বাচন ও তাকে ক্ষমতাচ্যুত করার অধিকার। অর্থাৎ এগুলো হচ্ছে ক্ল্যান ও জেনের মধ্যে বৈশিষ্ট্য। ক্ল্যান জেনের যে বৈশিষ্ট্য আমরা সেটা দেখতে পেলাম। তাহলে আমরা এখন দেখি 6 নম্বর দেখতে পাচ্ছি যে কুল বা বংশ।
সাধারণত পদটি দ্বারা বর্ধিত পরিবার বা গোত্রের ক্ষুদ্রাংশ বোঝায়, কিন্তু নৃবিজ্ঞানে এর একটি বিশেষ অর্থ রয়েছে। আদিম সমাজের গোত্রগুলোতে পিতৃ ও মাতৃসূত্রীয় নীতি পরিলক্ষিত হয়। পিতৃসূত্রীয় গোত্রের নাম ক্ল্যান ও মাতৃসূত্রীয় গোত্রের নাম জেন। কুল পিতৃসূত্রীয় গোত্রের এক ক্ষুদ্রাংশ, অতএব কুল বলতে বোঝায় এমন একটি পিতৃসূত্রীয় গোষ্ঠী যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা খণ্ডিত ধারায় বংশগত। তাহলে কুল বা বংশ হচ্ছে একসূত্রীয় বংশধারা গোষ্ঠী যার সদস্যরা একজন পরিচিত বা চিহ্নিত পুরুষ বা মহিলা পূর্বপুরুষ থেকে বংশ পরম্পরায় আগত বলে পরস্পর সম্পর্কযুক্ত। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি দেখতে পেলাম? আজকে আমরা যে জ্ঞাতি সম্পর্কে যে সংগঠনগুলো সেটা দেখতে পেলাম, সেটা আমরা 6টি সংগঠন দেখতে পেলাম। তো আশা করি তোমরা কিছু হলে একটু হলে বুঝতে পেরেছো, একটু হলে উপকৃত হয়েছো, এবং তোমরা বাসায় বসে যে স্টাডি করো তোমরা অনেক ভালো করবে। তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাও, কারণ তোমরা অনেক ছুটি পাচ্ছ। তোমাদের এখন কাজই কিন্তু শুধু স্টাডি করা। স্টাডি করে যাও তোমরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।